হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আজকে আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভা গেছে কালকে। আপনারা জানেন, তারপরেও বলছি যে কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ, আমরা কৃষক স্বার্থে দুটি সংগঠনই একসাথে কাজ করি। আমাদের কমিটির মধ্যে গণমুক্তি পরিষদের নেতৃত্ব আছে। তাই এখানে আছে আমাদের সঙ্গে গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা আর আমাদের সহ সম্পাদক রতন দাস। আমাদের সভা কালকে হয়েছে। এই সভায় প্রথমে আপনারা জানেন, প্রভাত প্রতিম কমিউনিস্ট নেতৃত্ব, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সবচেয়ে বেশি বয়সে 101 বছর বয়সে বিএস অচ্যুতানন্দন প্রয়াত হন উনি, এবং আজিজুল হক আরেকজন বামপন্থী বুদ্ধিজীবী এবং নেতা, তিনিও প্রয়াত হয়েছিলেন একই দিনে। তাছাড়াও আমাদের রাজ্যের মধ্যে যারা এই সময়তে প্রবীণ নেতৃত্ব প্রয়াত হয়েছে, গণমুক্তি পরিষদ এবং কৃষক সভা এবং বিভিন্ন আন্দোলনে বিশিষ্ট ব্যক্তি, তাদের স্মরণে আমরা শোক প্রস্তাব গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সভা শুরু করি। এর আগে আমাদের 28 থেকে 30 জুন কেরালার কান্নুরে আমাদের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছিল, কৃষক সভা। সেই সভার আলোকে এবং আমাদের রাজ্যেরও যে অবস্থা, সেটি আমাদের সবার প্রধান আলোচ্য বিষয় ছিল। তা আমরা আমাদের সভাতে আলোচনা যেটা উঠে এসেছে, ইতিমধ্যে আমাদের সভ্য সংগ্রহ শেষ হওয়ার পরে কৃষক সভা এবং গণমুক্তি পরিষদেরও প্রাথমিক কমিটিগুলোর সম্মেলন এবং আঞ্চলিক কমিটি, লোকাল কমিটিগুলির সম্মেলন চলছে। তাতে যে রিপোর্ট আমাদের এসেছে, একেবারে আজকেও আমি একটা লোকাল সম্মেলন থেকে উঠে এসেছি একটু আগে, যে কৃষকদের সব জায়গায় বক্তব্য যে তারা এই 7 বছরের এই বিজেপি সরকারের সময়তে বিএলডব্লিউর স্টোরে গেলে সরকারি মূল্যে কোনো সার, বীজ কোনো কৃষক পায় না, যেটা আইয়ে তারা দলীয়ভাবে তাদের মণ্ডল, তাদের লোকেরা বিক্রি করে, যে কারণে কৃষকরা অনেক বেশি চড়া দামে কৃষি করতেই হয় তাকে, সার, বীজ, কীটনাশক ওষুধ এগুলো কিনতে হয়। দ্বিতীয় যে সমস্যাটা উঠে এসেছে আমাদের রিপোর্টের মধ্যে, সেটা হল যে সেচের যে ব্যবস্থা, পূর্বতন সরকারের সময়তে বিরাট এলাকা আমাদের সেচের মধ্যে ছিল, আওতায় ছিলেন। লিফট ইরিগেশন, যেটাকে এলআই স্কিম আমরা বলি, বিভিন্ন ডাইভার্সন স্কিম, নদীর জলকে ডাইভার্ট করে বাঁধ দিয়ে করা হয়। মাঝারি সেচ প্রকল্প, যেটা আমাদের মহারানী, চাকমাঘাট এবং মনু, এই সমস্ত কিছু প্রায় মুখ থুবড়ে পড়েছে। এলআই স্কিমগুলো আমরা বারবার গেছি, চিফ ইঞ্জিনিয়ারের বক্তব্য দুইবারই আমরা যখন ওনার সঙ্গে ডাইরেক্ট মিট করেছি, যে রিপেয়ারিংয়ের কোনো পয়সা নেই, তাই তারা সারাই করতে পারছে না। তাহলে সেচ ব্যবস্থা এখন প্রায় আমাদের প্রকৃতি, বৃষ্টি নির্ভর হয়ে উঠেছে, তাই কৃষকরা খুব সমস্যা আছে। এই কিছু মেশিন বসাচ্ছে তারা নতুন, এইটা দেখা যায় সোলার মেশিনগুলো বিভিন্ন কৃষকের বাড়িতে বসায়। কৃষক মানে তার বাড়ির কাজের জন্য ব্যবহার হয়, এটা তো কৃষির কাজে ব্যবহার হয় না। অনলাইনে হয়, অনেকেই অনলাইনে আমাদের জমা দিয়েছেন, স্যাংশন হয়েছে, কিন্তু এটা পঞ্চায়েত দিয়ে বাধা দিয়ে দিয়েছে, এটা বসানো যাবে না। এরকম প্রচুর রিপোর্ট আমাদের কাছে উঠে এসেছে। তাহলে এই জায়গায় অনলাইনেও কোনো গ্যারান্টি নেই আপনি পাবেন। অপরদিকে কৃষি জমি কমে যাচ্ছে, আপনারা লক্ষ্য করবেন, সাংবাদিকরাও এটা তুলে, জমির পর জমি মাফিয়ারা কিনে
বরাদ্দ করে দিচ্ছে। কৃষি জমির পরিমাণ শহরতলিগুলিতে যে গ্রাম আছে সেই গ্রামগুলিতে প্রচুর জমি পড়ে গেছে, ধান আরে করা হয় না। এই বলে আর কৃষিমন্ত্রী তো প্রতিদিনই গল্প বলছে কৃষির আয় ইত্যাদি হয়ে গেছে। ফলে প্রকৃত কৃষকরা আজকে নিজেদের যদ্দূর ক্ষমতা আছে তার ভিত্তিতে কৃষিকে দাঁড়িয়ে রাখতে হয়। অপরদিকে আমরা যদি বলি ক্রেসক্রপ যেটা আমাদের আয় থেকে, রাবার চাষিরা খুবই বিপন্ন অবস্থায় আছে। রাবার চাষের কোনো সরঞ্জাম রাবার বোর্ডের থ্রুতে বিভিন্ন কোঅপারেটিভ যেগুলোকে দিত এগুলি বন্ধ করে দিয়েছে। গ্রামীণ আমাদের যে কোঅপারেটিভগুলি ছিল রাবারের, এটা বন্ধ হয়ে গেছে। বাজার থেকে এসিড তার সমস্ত আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে হয়, গুণগত মানও ঠিক না। তাই উৎপাদন খরচ এবং বাজারের যে দাম অনেক ফারাক হয়ে গেছে, যে কারণে রাবার চাষও আজকে প্রচন্ড বিপন্ন হয়ে পড়েছে। দুগ্ধ কোঅপারেটিভ গ্রামে ছিল আগে, যেটা গোমতীর সোর্স ছিল, প্রায় 60% দুধ কৃষকদের কাছ থেকে আসতো এবং যে দুধ শহরগুলিতে সাপ্লাই হতো। 90% গ্রামীণ কোঅপারেটিভ দুগ্ধ কোঅপারেটিভগুলো বন্ধ। স্বল্প মূল্যে গরুর খাবার দেওয়া হতো, বাছুরের খাবার দেওয়া হতো, চিকিৎসা বিনামূল্যে করা হতো। সমস্ত সিস্টেম সেখানে বন্ধ হয়ে গেছে। সবজিও তো বীজ এখন কোনো বীজ সবজি চাষিরা পায় না। পান সুপারি এটা আরেকটা অর্থকরী ফসল আমাদের রাজ্যের মধ্যে। উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, ধলাই, ঊনকোটি বিরাট এলাকার চাষে আছে তাদের আর কি। পান চাষের 1 টাকা সাহায্যই 7 বছরে দেওয়া হচ্ছে না। বরজ করতে প্রচুর টাকা হয়, বন্যায় ক্ষতি হয়েছে, বৃষ্টিতে ক্ষতি হচ্ছে। সুপারির একটা মরক দেখা দিয়েছে, সুপারি গাছ আপনা মরে যাচ্ছে কাঞ্চনপুরে। এইসব জায়গাতে এরকম আমাদের কাছে এরকম আছে, আমাদের মিটিং হয়েছে, দেখা যায় তাদের এটার জন্য হর্টিকালচার ডিপার্টমেন্টের কোনো আমরা ডাইরেক্টর হর্টিকালচারের সঙ্গে আমিও পড়ে গিয়েছিলাম, এটা আমাদেরও নজরে এসেছে। এটা কি হলো, নজর আসতে তো হবে না। তাহলে ওইসব জায়গাতে এক একজন চাষি 25 লক্ষ 30 লক্ষ টাকা সুপারি বিক্রি করে। উপরন্তু আরেকটা প্রবলেম সুপারি চাষিদের, সুপারিটা সবটা আমাদের রাজ্যের বাইরে যায়, এইটা আসামে নিয়ে যেতে দেয় না। কারণ এটার একটা সংখ্যালঘু ব্যাপার। এই উজাই যে ডিস্ট্রিক্ট আসামের, তারা সুপারির পাইকার, তারা মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ, দিল্লি এইসব জায়গাতে গুটকা যে হয় কিংবা সুপারিতে বিভিন্ন প্রসেসিং ইউনিট যেগুলো আছে তাদের দেয় বিক্রি করে আর কি। ফলে আরও সুপারির দাম সেখানে কমে গেছে। এই হলো আমাদের রাজ্যের কৃষকরা এইরকম সংকটের মধ্যে দাঁড়িয়ে আমাদের কৃষকরা বেঁচে আছে। ধান এবার আমরা ওই দিন খবরের কাগজে দেখলাম মন্ত্রীরা বসেছেন, ধান কিনবেন 14 লক্ষ মেট্রিক টন বলেছেন। ধান তো যে ধান কেনার কথা এটা 3 মাস হয়ে গেছে, বড় ধান তো এখন রবি মরশুম। তো এখন সাধারণ কৃষকের কাছে আর ধান নেই। ধান কার কাছে আছে? ধান আছে ফরিয়াদের কাছে। ফরিয়ারা কারা? তারা মন্ডলের নেতা। বলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধান কেনার যে সুযোগটা যদি সিজনে কেনা হতো, সবটা তার সরকার না কিনলো, বাজারটা উঠে সুবিধা হতো। কারণ সমস্ত দিক থেকে প্রায় আমাদের রাজ্যের কৃষকরা এই সরকার আমলে প্রচন্ডভাবে বঞ্চিত। তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করার সিদ্ধান্ত আমাদের কমিটির মধ্যে হয়েছে। একেবারে নিচের স্তর থেকে, গ্রাম স্তর থেকে, বিএমডব্লিউ থেকে আমরা সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার, হর্টিকালচার সব স্তরে আমাদের ধর্ণা হবে, আমাদের হবে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এরপরে যে ইস্যুটা আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং থেকে আলোচনা হয়েছে, সেই ইস্যুটা হয়েছে ইতিমধ্যে খবরের কাগজে এসেছে যে ভারত সরকার ব্রিটেনের সঙ্গে কৃষি পণ্য নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি মানে তারার যে মালপত্র আমাদের দেশে আসবে তার জন্য কোনো ডিউটি লাগবে না।
একইভাবে আমরাও পাঠাতে পারবো, আমরা কি পাঠাবো। এখন আবার সম্প্রতি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্প প্রশাসন ওপেনলি থ্রেট করছে তাদের পণ্য বিনা ডিউটিতে বিনা শুল্কে আমাদের দেশে আসতে দিতে। আমেরিকার সঙ্গে যদি ওই চুক্তি হয় তাহলে আমরা বলছি কৃষকরা লড়াই করে 3 কৃষি আইন আমরা বাতিল করতে বাধ্য করিয়েছি। কেন? আমাদের কৃষিকে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়া জমি এবং ফসল। এখন আমাদের দেশি না, বিদেশি যে লগ্নি পুঁজি, বিদেশি যে পুঁজি ব্রিটেন, আমেরিকা, ইউরোপে, তার কাছে আমাদের দেশের কৃষি বাজারকে উন্মুক্ত করে দিচ্ছে। ফলে আমাদের দেশের দুধের বাজার, আমাদের দেশের মাছ, মাংস, ফল, সবজি যেগুলো আসতে পারে, আমাদের ধান চাল তো আর তারা নিতে আসবে না, এগুলি পাঠাবে, মাংস। তাহলে আমাদের দেশের কৃষকরা আর কৃষি করতে হবে না, কৃষি করা একেবারেই লাভজনক হবে না। আমাদের মিটিংয়ে কেরালার অর্থমন্ত্রী আমাদের কমিটির মেম্বার, অর্থমন্ত্রী যে বালকৃষ্ণ, তিনি ওনাদের সরকারের অভিজ্ঞতার কথা আমাদের মিটিংয়ে বলেছেন। অভিজ্ঞতাটা কি? সরকারের কাছে, কেরালা সরকারের কাছে অস্ট্রেলিয়ার একটি ডেয়ারি ফার্ম তারা এসে প্রস্তাব দিয়েছে যে আমরা আপনাদের দুধের মার্কেট সার্ভে করেছি, দুধ বিক্রি হয় আপনাদের কেরালাতে 50 থেকে 60 টাকা লিটার পার লিটার। মিনিস্টার বলেছে হ্যাঁ ঠিকই আছে, এইরকম বিক্রি হয়। তাহলে আমরা আমাদের যদি প্রবেশ করার সুযোগ দেওয়া হয় আমাদের ডেইরিকে, আমরা অস্ট্রেলিয়া থেকে দুধ এনে কেরালার মার্কেটে আমরা 26 টাকা কেজিতে দিতে পারবো। কেরালা গভর্নমেন্ট স্বাভাবিক কারণে বলছে যে আপনি দিতে পারবেন, আমরা সস্তায় খেতে পারবো, ঠিক আছে। তো আমার এই যে লক্ষ লক্ষ গো উৎপাদক, দুগ্ধ উৎপাদক, গো চাষি, তারা তো পথে বসে যাবে। একটা উদাহরণেই এই ব্যাপারটা আমরা দিতে চাই যে এর আগে, এটা হচ্ছে মোদী সরকার না, এর আগে মনমোহন সিং সরকার থাকার সময়তে সাপ্টার এগ্রিমেন্ট হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে। আমাদের চার বাজার কমে গেছে, রাবারের বাজার কমে গেছে, নারিকেল যে গোটা নারিকেল, কফি, এগুলির বাজার কমে গেছে। আর এখন যদি এটা হয় একেবারে 16 কলায় পূর্ণ হবে। তাই কিষাণ সভা এবং সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত করেছে আগামী 13ই আগস্ট সারা দেশে বীজ, কীটনাশক, ওষুধ এগুলো কিনতে হবে। এই বিজেপি সরকারের সময় বিএমডব্লিউ স্টোরে গেলে উপর নিয়ে আসার চেষ্টা হচ্ছে, খুব প্রচার হচ্ছে কৃষিমন্ত্রীর পক্ষ থেকে। সেটা হলো পাম অয়েল। পাম অয়েল একটা গাছ, মন্ত্রী থেকে ভালো জানেন, এটা বড় হয় না। পাম অয়েল তো খেজুর এবং ইয়ে জাতীয় গাছ, নারিকেল, তাল জাতীয় গাছ, তাল জাতীয় গাছ। এটা মাটির সমস্ত জল শুষে নিয়ে যায়, অনেক বড় গাছ হয়। তাছাড়া পাম এক্সট্রাকশনের জন্য বিরাট বড় প্ল্যান্টের প্রয়োজন হয়। আমাদের রাজ্যের মধ্যে যে জমি আছে, এত অল্প পরিমাণের জমি, আমাদের হোল্ডিং কত? 2.5 কানি 3 কানির বেশি হোল্ডিং আমাদের নাই। বনেও তো আমাদের যারা আছে পাট্টা পেয়েছে তারা। ফলে আগে বঙ্গবন্ধু সরকারের সময়তে একবার স্কিম নিয়ে হয়েছিল, আমরা অ্যাবেন্ডেন্ট করেছি। নাকি ছড়াতে গেলে আপনারা দেখতে পারবেন। আর এদিকে বিরুনিয়া রামজাদ নগর এখন দেখা যাচ্ছে উৎসাহিত করছে। এইটার পেছনে অন্য বিষয় আছে। কালকে পরশুদিন আমরা দেখলাম সাংবাদিকরাও গেছেন
বিনোদিনী চা বাগানে গিয়ে উনি পামের চারা পুঁতে এসেছেন, সম্পূর্ণভাবে বেআইনি। কারণ আমাদের রাজ্যের ল্যান্ড রেভিনিউ যে অ্যাক্ট আছে, আইন আছে, চা বাগানের জায়গাতে চা ছাড়া অন্য কোনো গাছ লাগানো যাবে। বামফ্রন্ট সরকারের সময়তে অনেক মালিক এরকম জায়গাতে রাবার করতে চেয়েছিল, আমরা দিতে দেইনি, এটা দেওয়া যায় না, আইনেই দেওয়া যায় না। এখন তিনি একটা স্কুল করে ফেলেছে মোহনপুর চা বাগানে। স্কুল করা ভালো, এটা যেহেতু সেন্ট্রাল স্কুল হয়েছে, অনেক জায়গা ছিল মোহনপুরে, কিন্তু বাগানের জায়গা দিয়ে স্কুল করে ফেলেছে। এখন বিনোদিনী চা বাগান শ্রমিকরা কালকে চিৎকার করছে যে আমাদের ভবিষ্যৎ সেটা হলো না খেয়ে থাকে। চা বাগান এটাই জন্য শ্রমিকদের স্বার্থে এবং চা শিল্পকে রক্ষা করার জন্য এই আইন আছে। তাহলে এই পাম চাষ আমাদের রাজ্যে কেন হচ্ছে? আসামে দেখেছি আমরা সংখ্যালঘু মুসলিমদের কৃষকদের উচ্ছেদ করে লক্ষ লক্ষ একর রামদেবকে দিচ্ছে। এখানেও রামদেবের যিনি কোম্পানির মূল উনি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ওইটা তাদের এজেন্সি পাম চাষ করবে। হ্যাঁ, তেল আমরা আমদানি করি, ছোট রাজ্য ত্রিপুরা, যদি অ্যাবান্ডেন্ট জায়গা থাকে করো, কিন্তু এখানে এটা করে আমাদের মূল কৃষি জমির ক্ষতি হয়ে যাবে। এবং চা বাগানে তো কিছুতেই এলাকা করা যায় না, এটা ফলে আমরা তার বিরোধিতা করছি। তার যদি জায়গা থাকে অন্য জায়গায় করুন, কিন্তু কৃষি জমি সেখানে কি পাহাড়ে কি সমতলে কোনো কৃষি জমি বন্ধ করে পাম চাষ আমরা তার বিরোধী। এটা কি মানে যারা গাছগুলো লাগানো এই ক্ষতি কোনো কিছু? হ্যাঁ, চা বাগান কি কোনো ক্ষতি? নিশ্চয়ই ক্ষতি হবে, ওইখানে আর কিচ্ছু হবে না। তাই তিনি তো বলছে মানে চা গাছে চা জায়গা থাকবো, পাম গাছ উঠবো না, হয় না। চাতে সেটটি করতে হয়। কোন সেটটি? যেগুলো শিকড় বেশি নিচে যায় না। চা গাছে ছায়া লাগে, কিন্তু পাম গাছে এটা হয় না, হবে না। এটা তো খেজুর গাছ জাতীয় গাছ, এটা মাটির সমস্ত উর্বরা শক্তি জল জাতীয় যে মাটিতে আছে তা কেটে নেয়। এটা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট পরীক্ষা করেছে, যে কারণে নাগিছড়া এবং আমজাদনগর করার পরে ওই সরকারের সময় তার এটার অগ্রসর হয়নি। তাহলে এইগুলো এই বিষয়গুলো আমাদের আছে। আমি বলবো এখন রাজা জগন্নাথ বর্মা যে আসলে জুম চাষেও একই অবস্থা, এটা আরো ভালো করতে পারবেন, আর অন্য বিষয়গুলো একটু এগিয়ে এসে সেটাই। এবং গোটা দেশেই এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নে আমরা কর্পোরেট হটাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, এই হলো স্লোগান 13 আগস্ট। এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। আমাদের রাজ্যের মধ্যে আমাদের কৃষক সংগঠন, আমরা অন্যদের সঙ্গে কথা বলবো, সবাই যুক্তভাবে এই লড়াই আমরা করব। এরপর যে বিষয়টা আসছে আমাদের ভূমিহীন কৃষকরা, বামপন্থী সরকারের সময় যে ভূমিহীনরা জমি পেয়েছিল, ইউপিএ সরকারের সময় যে আমাদের পাট্টা পেয়েছিল উপজাতি এলাকার কৃষকরা, এখন সেই জমি থেকে নতুন ভূমি দেওয়ার জন্য তো কোনো সিদ্ধান্তই নেই, ভূমি আমাদের কেড়ে নিতে চাইছে। এই হলো আরেকটা বিষয়। তাতে আমরা আমাদের রাজ্যের মধ্যে কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত্র ইউনিয়ন যৌথভাবে ভূমি অধিকার নিয়ে আমরা একটা কনভেনশন করব। এই জমি জাতি কৃষকের যারা ভূমিহীন আছে, এখনো তাদের জমি দেওয়া, অনেক জমি আছে এখনো, এই সরকার একটুকু জমি দেয়নি। আর যে অধিকার উপজাতি কৃষকরা অনাধিকার আইনে পেয়েছে, সেই জমি কোনো অবস্থাতেই ছিনিয়ে নিতে আমরা দেব না, এবং এই জমি ফসল যাতে করা যায় তার জন্য সেই প্রয়োজনীয় উদ্যোগ ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এই আরেকটা বিষয়, এটা সর্বভারতীয় ক্ষেত্র এই ইস্যুটা আছে।
ইতিমধ্যে কর্ণাটকে 3 বছর লড়াই করে কৃষকরা জমির অধিকার ছিনিয়ে নিয়েছে। 3 বছর জমি কর্ণাটকের তৎকালীন বিজেপি সরকার এটি একবার করেছিলেন, কৃষকরা বাধা দিয়েছিল। এখন আবার কংগ্রেস সরকারও এটা বাতিল করার কথা বাতিল করেনি, পরে কৃষকদের সেই আন্দোলন লাগাতার করতে হয়েছে। শেষ পর্যন্ত এই 3 বছর আন্দোলন করার চাপে এখানে প্রায় 11,000 একর জমি এখন নোটিশ দিয়ে এইটা আবার কৃষকের হাতে তুলে দিয়েছে। একইভাবে অন্ধ্রপ্রদেশ এবং সেখানে তামিলনাড়ুতে এইভাবে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করার জন্য বেআইনিভাবে পয়সা দিয়ে না দিয়ে জমি অধিগ্রহণ করার জন্য এরকম চেষ্টা চালানো হচ্ছে। এটা গোটা দেশেই সমস্যা, আমরা এই লড়াই করব। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো, আপনারা জানেন এর আগে আমরা কনভেনশন করেছি, কাঁটাতারের বাইরে যে জমি রয়েছে সেই জমি একই অবস্থায় আছে। সম্প্রতি আপনারা আপনাদের বিভিন্ন মিডিয়াতে এসেছে, বিলোনিয়া প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে যে সীমান্তটা, বিলোনিয়া শহর থেকে আরম্ভ করে একবারে দেশমুখ পর্যন্ত বিএসএফ এর নতুন কোম্পানি এসছে, ওরা বলছে একজন কৃষকের বেশি কোনো কৃষককে যেতে দেব না। একজন কৃষক কি করে চাষ করবে? বাদ দিয়েছে বাংলাদেশ এই নতুন সরকার আসার পরে। এখনো জলমগ্ন হয়ে আছে 3-4টা গ্রাম, শহরও আছে, শহরের বাইরেও আছে। এটা বন্যা ছাড়াই বন্যা হয়ে আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রাথমিক অবস্থাতে আমরা চিফ সেক্রেটারির কাছে, মুখ্য সচিবের কাছে আমরা চাইব ইতিমধ্যে দেখা করার জন্য, যাতে করে আমরা এই সীমান্তের যে সমস্যাটা, কুয়াইতের সমস্যা হলো এবং লাইট লাগিয়েছে, সমস্ত মাঠের ধান ইত্যাদি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। লাইটের যে পাওয়ার, এই পাওয়ার একটা বিরাট সমস্যা সীমান্ত এলাকার কৃষকদের। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ উঠে এসেছে, সেটা হলো আমাদের বন্য পশু। তাইলে আমরা শুধু একটা জায়গাতে 15 জনের উপরে কৃষক নিহত হয়েছে শুধু আক্রমণে, হাতির আক্রমণে। গত 3 দিন আগে এই বিলোনিয়ার চিত্তাগোলাতে আমাদের একজন কৃষক নেতা আঞ্চলিক স্তরে, সে গরু চড়াতে গিয়েছিল, বাইসন তাকে আক্রমণ করেছে, যার ফলে তার বুকের হাড় 2টা ভেঙে গেছে। সে এখন জীবিত চিকিৎসা হচ্ছে। বানর, আপনি যদি সিপাহী জেলার চতুর্দিকে যান, আপনি কোনো সবজি আর করা যায় না, একেবারে সমস্ত সবজি বানর খেয়ে নিচ্ছে। তেলে এমনও বলছে কালকে আমাদের মিটিং এর মধ্যে, কাঠবিড়ালি আরেক সমস্যা, সমস্ত সবজি কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে। এই যে বন্য পশু মানুষের সংজ্ঞা এবং ফসলকে রক্ষা করা এই বন্য পশুর হাত থেকে, এই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত করেছি। আমরা জয়েন্টলি আর এই আমাদের গণমুক্তি পরিষদ সহ আমরা আমাদের বনমন্ত্রীর কাছে যাব কথা বলতে। তিনি অনেক পজিটিভ কথাবার্তা দেখছি, প্রেস টেস্টে বলছেন। আমরা জানতে চাইব, তামিলনাড়ুতে প্রচুর সাহায্য দেওয়া হচ্ছে, কেরালা তো সাহায্য দিচ্ছে, কিন্তু ত্রিপুরাতে 2,000-5,000 টাকা করে সাহায্য দিচ্ছে যারা মারা গেছে তাদের জন্য আর কি। সেটা আমরা প্রোটেকশন তো হবে, তার জন্য কৃষক সভা এবং গণমুক্তি পরিষদেরও